তৃণমূল কংগ্রেস মানে দুর্নীতি এবং দুষ্কৃতি। এদের এদের হচ্ছে দুর্নীতি এবং দুষ্কৃতি, এটা হচ্ছে এদের ভিত্তি। আর এদের জেল হচ্ছে এদের ভবিষ্যৎ। ইডি অনেকদিন আগে প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিয়েছে যে লিপস অ্যান্ড বাউন্স প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত। এবং শুধু তাই না, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের নাম একেবারে প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে যে এত কিছুর পরেও দিল্লির মুখ্যমন্ত্রী সে জেলে যেতে পারে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে যেতে পারে, পশ্চিমবঙ্গেরটা কি এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার এনজয় করে? তাকে একদিন ডাকা যায় না? দাদা, বাম দ্বারা বিতাড়িত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এবার তৃণমূল রাজ্যসভায় প্রার্থী হিসাবে পাঠাচ্ছেন। এটা কি মাননীয় বামদের প্রতি কোনো বার্তা দিচ্ছেন, বা কি মনে হচ্ছে আপনার? দেখুন, ঋতব্রত বাবু এক ইউনিক ক্যারেক্টার। তিনি পূর্বতন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ ছিলেন, সিপিএম থেকে নির্বাচিত হয়ে গেছিলেন রাজ্যসভার সাংসদ হিসেবে। আবার তৃণমূলের আমলে এসে তিনিও এই আমলেরও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে তিনি রাজ্যসভার সাংসদ নির্বাচিত হচ্ছেন। এক ইউনিক ক্যারেক্টার। যখন তিনি সিপিএম এর আমলে সিপিএম দ্বারা নির্বাচিত রাজ্যসভার সাংসদ, তখন তিনি তার বিরুদ্ধে অভিযোগ করতো কে? তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস অভিযোগ করে কি বললো? যে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকাতে হবে। মিছিলও বের করলো তৃণমূল কংগ্রেস। এবং এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিসের জন্য, সে সব অনেক ভিডিও টিডিও সব দেখা যায় মার্কেটে। এখন সবাই এখন বাজারে খুব কথা রটেছে আর কি, চটি চাঁটা। তো অনেকে বালিশ চাঁটতে দেখেছিল, তো বালিশ চাঁটা থেকে চটি চাঁটা রূপান্তর ঘটেছে কিনা সে অনেক সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক না কেন, এক ইউনিক ক্যারেক্টার। বামেদের আমলে বা তার পরবর্তীতে যখন তিনি সাংসদ নির্বাচিত হলেন, তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ। আবার তৃণমূল কংগ্রেসের আমলে যে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে অভিযোগ করলো, যে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে মিছিল করলো, সেই তৃণমূল কংগ্রেসেরই নেতা হিসেবে তিনি সাংসদ নির্বাচিত হচ্ছেন। আর তৃণমূল কংগ্রেসের যারা সাধারণ কর্মী, তারা সেদিনও ওই তৃণমূল কংগ্রেসের পরিভাষায় যে সিপিএম এর মার খেলো, ঋতব্রতদের দ্বারা মার খেলো যে তৃণমূল কর্মীরা বলে তৃণমূল কংগ্রেস দাবি করে, বালিশ চেটে ঋতব্রত সাংসদ হয়ে গেল। বালিশও চাটলো, তৃণমূল কংগ্রেসকে মারলো, দিয়ে তৃণমূল কংগ্রেসেরই সাংসদ। এবং লোকে প্রশ্ন করছে কি চেটে, কিছু কিভাবে? তো যাই হোক, বালিশ চেটে তৃণমূল কংগ্রেসকে মেরে সাংসদ হয়ে গেল। দেখুন, আসলে কি বলুন তো, এই রাজনৈতিক দলটি, তারা রাজনীতিটিকে একেবারেই এমন দৈন্যতার জায়গায় নিয়ে গেছেন যে বেসিক্যালি তারা যে রাজনৈতিক আদর্শবোধ, নীতি নৈতিকতা এর ধার ধারেন না। যার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ, যার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস মিছিল করলো, সেই তাকেই সাংসদ নির্বাচিত করছে। আর যে তৃণমূল কংগ্রেস কর্মীরা তার বিরুদ্ধে মিছিল করলো, আজকে তাকেই তার বিরুদ্ধে স্লোগান দিতে, আজকে তার পক্ষে স্লোগান দিতে হচ্ছে। এক সাংঘাতিক পরিস্থিতি। এটা তৃণমূল কংগ্রেসের দ্বারা করবে। আপনি যেমনটা বললেন ইউনিক ক্যারেক্টার, সিপিএম এর সময়ও তিনি সাংসদ ছিলেন, তৃণমূলের সময়ও তিনি এবং সাংসদে উভয় ক্ষেত্রে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ ছিলেন, এখন বর্তমান মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ। সেই ক্ষেত্রে ঋতব্রত বাবু বলেছেন পারফরমেন্স কথা বলে। ইয়েস। এবং আপনাকে আমি বলছি, যদি ভবিষ্যতে দেখেন যে ওই কোনোদিন হয়তো মানে বিজেপি দিলীপ ঘোষ বা ধরুন সজল ঘোষ বা ধরুন শুভেন্দু অধিকারী বা ধরুন সুকান্ত মজুমদার কোনোদিন হয়তো বা হলেন, দেখবেন সেক্ষেত্রেও পারফরমেন্স দেখিয়েই দেখবেন হয়তো বা ঠিক আবার ঘনিষ্ঠ হয়ে গেছে। কিন্তু যারা দুষ্কৃতী হবে, যারা দুর্নীতিগ্রস্ত হবে, তারা তৃণমূল কংগ্রেসের কাছে পারফর্মার বলে চিহ্নিত হবে এবং তারা ঋতব্রত বাবুদের মতোই রেওয়ার্ডেড হবে। আপনার মনে নেই শওকত, সে বললো প্রশাসনিক সভায়, তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বাঁধিস। তারপরে তাকে এমএলএ হিসেবে টিকিট দেওয়া হলো, নমিনেশন দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তারপর সে নির্বাচিত হলো। পারফরমেন্স দেখিয়েছে, বোম বেঁধে পারফরমেন্স দেখিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার সঙ্গে কোলাবরেশনে, কোলাব একেবারে অপা বাংলা বানিয়েছে।
বান্ধবীর খাটের নিচে 52 কোটি টাকা ঢুকিয়ে দিয়েছে। পারফরমেন্স, খাট, বান্ধবী, পারফরমেন্স এদের। আবার বালিশ, এসব পারফরমেন্স এদের। দাদা আপনি যেমনটা বললেন তাহলে তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি। তৃণমূল কংগ্রেস মানে দুর্নীতি এবং দুষ্কৃতি। হ্যাঁ, দুর্নীতি এবং দুষ্কৃতি। এ- সেই এদের এদের হচ্ছে দুর্নীতি এবং দুষ্কৃতি, এটা হচ্ছে এদের ভিত্তি, আর এদের জেল হচ্ছে এদের ভবিষ্যৎ। তৃণমূল কংগ্রেসের জন্য নতুন স্লোগান, দুর্নীতি এবং দুষ্কৃতি হচ্ছে ভিত্তি, আর জেল হচ্ছে এদের ভবিষ্যৎ। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ইডির প্রাথমিক মামলার নয়া চার্জশিটে অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম। কিন্তু অনেকদিন আগে এসছে, ইডি অনেকদিন আগে প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিয়েছে যে লিপস অ্যান্ড বাউন্স প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত। এবং শুধু তাই না, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের নাম একেবারে প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে। ফলে এতদিন পরে চার্জশিটে এসছে, কিন্তু তার আগে তো প্রেসের কাছে চলে গেছে। এ তো প্রেস রিলিজ দিয়ে ইডি জানিয়েছে। আমরা কখন জানতে পারলাম যে এই লিপস অ্যান্ড বাউন্স যুক্ত আছে? যখন ইডি প্রেস রিলিজ দিয়েছে। ফলে ইডির প্রেস রিলিজ আগেই ছিল, এখন চার্জশিটে নতুন করে এসছে। আমরা অপেক্ষা করছি যে কবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক পাবে। এই মামলায় ওই সোমেন নন্দীর হয়ে মামলা করেছে, মামলাকারী পক্ষের আইনজীবী হিসেবে বলতে পারি যে আমরা অধীর আগ্রহে আছি কবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হবে, কবে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হবে। সে কবে ডেকেছে তারপরে তো লোকে ভুলেই গেছে, লোকে সব বুঝতে পারছে, আমরা বিশেষ করে বুঝতে পারছি যে এত কিছুর পরেও দিল্লির মুখ্যমন্ত্রী সে জেলে যেতে পারে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে যেতে পারে, পশ্চিমবঙ্গেরটা কি এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার এনজয় করে? তাকে একদিন ডাকা যায় না? আসল গল্পটা কি সকলে জানতে চাইছে, সেই সঙ্গে আমিও জানতে চাইছি। হ্যাঁ দাদা, প্রশ্নটা এবার সেই জায়গাতে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলুন কিংবা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দুজনেই এই মামলায় গ্রেপ্তার হয়েছে। তাহলে অভিষেক ব্যানার্জি একমাত্র ব্যতিক্রম কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ব্যতিক্রম কেন? আমার প্রশ্ন তো সেখানেই, যে মমতা বন্দ্যোপাধ্যায় এত সত্ত্বেও, এত প্রমাণ থাকা সত্ত্বেও কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ইডি সিবিআই পক্ষ থেকে একবারও নোটিশ দিয়ে ডাকা হলো না? কেন ডাকা হলো না? কেন? এই প্রশ্নের উত্তর তো ইডি সিবিআই কে দিতে হবে, এই প্রশ্নের উত্তর কেন্দ্রের সরকারকে দিতে হবে, এই প্রশ্নের উত্তর বিজেপি কে দিতে হবে। তাহলে কি কোথাও না কোথাও কি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে কোনো সেটিং আছে বলে মনে হচ্ছে? দেখুন, আমাদের দেশে আপনি মানুন বা না মানুন, আমাদের দেশে দেখুন, এই যে তদন্ত, সেই তদন্ত সোমেন নন্দীর মামলায় যে তদন্তের নির্দেশ দিয়েছিল প্রথমে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিল, সেটা তো সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে আপহোল্ড হয়ে এসেছে। সেই তদন্তের নির্দেশের পরেও কোর্টের তো আর কোনো নির্দিষ্ট মেশিনারি নেই। কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, সিবিআই তদন্ত করছে, কিন্তু কোর্ট তো আর তদন্ত করতে পারে না। কোর্ট তদন্তের মনিটর করছে, কিন্তু তদন্ত তো আলটিমেট সিবিআই কে করতে হবে। তারা যদি সঠিকভাবে তদন্ত না করে, তারা যদি রাজনৈতিক প্রভাব মুক্ত না হতে পারে, এর জবাব সিবিআই কে দিতে হবে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নিয়োগ দুর্নীতিতে ইডির মামলা থেকে জামিন কালীঘাটের কাকু। দেখুন, ইডির মামলায় জামিন পেয়েছে, কিন্তু সিবিআই মামলায় আবার ঢুকবে, সেটা কথা নয়। কিন্তু এইভাবে জামিন পাচ্ছে কেন? একটার পর একটা জামিন পাচ্ছে, বলছে যে স্যাংশন দিচ্ছে না। তুমি জানো না কি করে স্যাংশন দিতে হয়? 2 বছর আগে একটা স্টে অর্ডার হয়ে আছে সুপ্রিম কোর্টে, সেই স্টে অর্ডার ভ্যাকেট করানো গেল না। 2 বছর ধরে একটা ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন জমা পড়লো না, বা সেটা ভ্যাকেট করা গেল না কেন? সকলেই সবটাই বোঝে, আমরা বুঝি না? কাকুর জামিনের ফলে কি ভাইপো বা পিসি কারোর কোনো সুবিধা হয়েছে বলে মনে হচ্ছে? কোনো সুবিধা হয়নি, কিন্তু যদি সিবিআই সঠিক তদন্ত করে, এখনো পর্যন্ত যা ম্যাটেরিয়াল রয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় একবার জেলে ঢুকলে, সঠিক তদন্ত হলে ওর জেল থেকে বেরিয়ে আসার সম্ভাবনা নেই। কিন্তু দাদা একের পর একজন তো জামিন পেয়ে যাচ্ছেন, তাহলে এভাবে চলতে থাকলে ইডি বা সিবিআই কারোর উপরে তো সাধারণ মানুষের ভরসা থাকবে না। একদমই থাকবে না, একদমই থাকবে না। যদি এইভাবে থাকে, যেখানে চোখের সামনে দেখা যাচ্ছে সাদা খাতার মাস্টার রয়েছে, যেখানে চোখের সামনে দেখা যাচ্ছে বান্ধবীর খাটের তলা থেকে টাকা উদ্ধার হচ্ছে, এমনি এমনি কি ওর পিতা কি ওখানে কাউন্টার খুলেছিল নাকি? ওর বাড়ির নিচে তো আর কাউন্টার খোলেনি, লোকে গিয়ে কাউন্টারে টাকা জমা দিয়ে এসছে। এত দালাল যারা বাজারে ছড়িয়ে ছিল, যারা এই টাকাগুলোকে উদ্ধার করেছে, যারা এই টাকাগুলোকে নিয়ে এসছে, বেসিক্যালি যারা
অযোগ্য চাকরি প্রাপক রয়েছে, তাদের কজনকে ধরেছেন? এই যে চেনটাকে আনার্ট করেছেন, কেন করেননি? জানেন না কারা কারা বেনিফিশিয়ারি? কজন বেনিফিশিয়ারিকে ডেকেছেন? 4 জনকে ধরে ডেকে 4 দিন কড়কালে সব বলে দেবে। সবাই বোঝে। ও যা তদন্ত করছে ওর থেকে, মানে যারা ওই নতুন ওকালতিতে ঢুকেছে, এরকম কাউকে দিলে তাই ওর থেকে বেটার তদন্ত করবে। যদিও একজন আইনজীবী তদন্ত করে না। কিন্তু আমি আপনাকে এই জিনিসের গভীরতা বোঝাতে, এই পুরো বিষয়টি বোঝাতে অন্ততপক্ষে এটুকু তো সাধারণ মানুষ লজিক্যালি বুঝতে পারছে যে অযোগ্য চাকরি প্রাপক যারা রয়েছে তারা কিভাবে চাকরি পেল। 4 দিন ডেকে, নোটিশ করে ডেকে 4 দিন ডেকে কড়কালেই সব বলে দেবে। কড়কালির মানে কি তদন্তকারী সংস্থারা জানে না? 4 দিন গ্রিল করলে সব বলে দেবে। কি সে কাকে দিয়েছে, সে কাকে দিয়েছে, চেন আনার্ট করা কি খুব কঠিন কাজ নাকি একজন তদন্তকারী সংস্থার জন্য? এরকম একটা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, একটা এজেন্সি, সে তার কাছ থেকে একটার পর একটা তারা তদন্ত করছে, একজন একটার পর একটা সব বেল হয়ে যাচ্ছে। দেখুন, বেল হচ্ছে রুল, জেল এক্সেপশন, সেটা তো সাধারণ কথা। কিন্তু এই ধরনের হিনিয়াস ক্রাইম করেছে, যদিও আমাদের দেশে এই যে হোয়াইট কলার অফেন্ডার যারা, তাদের জন্য এই যে পেনাল প্রভিশন সেটা স্ট্রিনজেন্ট করা হয় না। তার কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের হোয়াইট কলার অফেন্স গুলো করে এক রাজনীতিবিদ না হলে ব্যবসায়ী। আর এদের মধ্যে এত বিশেষ করে রাজনীতিবিদদের মধ্যে দক্ষিণপন্থী রাজনীতিবিদেরা, বিশেষ করে বিজেপি ঘনিষ্ঠ সমস্ত এই ব্যবসায়ীরা। ফলে এই যে আমাদের দেশে যে আইন রয়েছে তারাই সংখ্যাধিক্য রয়েছে। আইনে এমন প্রভিশন আনেন না যার ফলে, যদি ধরুন আজকে যে চাকরি চুরি করলে তার সঙ্গে সংশ্লিষ্ট থাকলে ফাঁসি হবে, এরকম স্ট্রিনজেন্ট ল থাকতো, সাহস হতো? একটা চাকরি চুরি করলেও তোমার ফাঁসি হবে, সাহস হতো? সাহস হতো না। তাহলে নেই কেন? তার কারণ বেশিরভাগ ক্ষেত্রেই তো টাকা নিয়ে পালিয়েছে কে? ওই বিজয় মালিয়া, নীরব মোদী, মেহুল চোকসি। চুরি করেছে কে? পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য। এরা কারা? এরা সব হয় রাজনীতিবিদ, হয় ব্যবসায়ী। কেউ কেউ বিজেপি ঘনিষ্ঠ, কেউ তৃণমূলের মন্ত্রী। এভাবে তো দেশ চলছে। সাধারণ মানুষের ভরসা থাকবে না, সেটাই স্বাভাবিক। আমি বলছি সাধারণ মানুষকেও এই দায় নিতে হবে। আপনি যদি নির্বাচিত করেন এই চোরেদের, নির্বাচিত করেন যদি এই ধরনের করাপ্ট ব্যক্তিদের, আপনি সেরকম আইনই পাবেন। আর সেই আইনের সেরকমই এক্সিকিউশন হবে। আর এক্সিকিউটিভ পাওয়ার জুডিশিয়ারির উপরে নেই। আমাদের দেশে যে সংবিধান, তাতে এক্সিকিউটিভ পাওয়ার জুডিশিয়ারির নেই, এবং লেজিসলেশনেরও পাওয়ার জুডিশিয়ারির নেই আমাদের দেশে। আমাদের দেশের লেজিসলেটররা যে আইন তৈরি করে, আপনি যাকেই পাঠাবেন, ওই মিমিকে পাঠাবেন, ওই কি রচনাকে পাঠাবেন, আর দিয়ে ভাববেন দারুণ আইন তৈরি হবে। কি করে হবে? ফলে মিমি রচনাদের মতোই আইন পাবেন। মিমি রচনাদের মতো আইন পেয়ে আপনি যদি মনে করেন কেতাত্ব থাকবো, তাহলে থাকবেন। মিমি রচনাকে নির্বাচিত করলে এরকমই পাবেন। আপনি বিকাশ ভট্টাচার্যকে হারিয়ে মিমিকে নির্বাচিত করবেন, পাবেন ওরকম আইন। পেয়েছেন। আবার ওই তাদেরকে ক্ষমতায় বসাবেন, মমতা ব্যানার্জিকে ক্ষমতায় বসাবেন, কি পাবেন? ওরকম সাদা খাতা মাস্টার পাবেন। নরেন্দ্র মোদীকে ক্ষমতায় বসাবেন, সেটিং পাবেন, দিদি মোদী সেটিং। খুব সিম্পল কথা। আপনি যেমন সেটাই পাবেন। জুডিশিয়ারি রায় দেবে, ওই গিয়ে ফোন হবে, রাতে ফেস টাইমে কল হবে, দাদা ছেড়ে, আমার ভাইপো আছে ছেড়ে দিও, হবে।